হ্যালো, শুনতে পাচ্ছ? ওকে। আজকে আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টেরই আগে আমি পড়েছিলাম প্রোডাক্ট পজিশনিং, মনে আছে কিনা জানি না। আজকে পড়াবো হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। লিখে রাখো, সেগমেন্টেশন। মার্কেটে তোমার, হ্যাঁ বলো বলো। তাই প্রোডাক্ট পজিশনিং এর ব্যাপারটা, প্রোডাক্ট পজিশনিং বলে দেবো। আচ্ছা আচ্ছা, নোটসটা আছে তো তোমাদের কাছে? তোমরা নোটসটা নিয়ে নিয়েছো তো সবাই? প্রোডাক্ট পজিশনিং নোটসটা আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, প্রোডাক্ট পজিশনিং মানে হচ্ছে পজিশন মানে কি? একটা অবস্থান, একটা পজিশন ক্রিয়েট করা। তো যে কোনো প্রোডাক্টের মার্কেটে একটা পজিশন ক্রিয়েট করতে হয়। যেমন ধরো, আমি গাড়ির উদাহরণ দিয়ে বলেছিলাম, টাটার দুটো গাড়ি, টাটা নেক্সা, টাটা ন্যানো। টাটা ন্যানো যখন আমি বলছি, তখন তোমাদের মাথার মধ্যে কি হচ্ছে? অল্প দামের গাড়ি, ঠিক আছে, কম দামের গাড়ি, মধ্যবিত্তরা, নিম্নবিত্তরাও চাইলে কিনতে পারে। মানে মধ্যবিত্তের যারা কার অ্যাফোর্ড করতে পারে না, যারা কার কেনার কথা কোনোদিন ভাবেইনি, তাদের জন্য হচ্ছে টাটা ন্যানো গাড়ি। তারা চাইলে এখন একটা ন্যানো গাড়ি কিনতে পারে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, ঠিক আছে। টাটা নেক্সা বা টাটা ইন্ডিগো কি ভালো গাড়ি, তোমাদের মনে হবে একটা বিলাসবহুল গাড়ি বা বড় লোকদের গাড়ি, ঠিক আছে। তো একই কোম্পানির দুটো গাড়ি, এই দুটো গাড়ির কিন্তু পজিশনটা আলাদা, ঠিক আছে। ন্যানো গাড়ি বলতে তোমরা কি ভাবছো? যে মধ্যবিত্তরা যারা কার অ্যাফোর্ড করতে পারে না বা যারা কোনোদিন গাড়ি কেনার কথা ভাবেইনি, তারা এই গাড়িটা কিনতে পারবে। আবার নেক্সা বা টাটা আরো যে বিলাসবহুল গাড়িগুলো আছে, সেগুলো পরে কি, সেটা দেখে কি মনে হচ্ছে এটা ভবিষ্যতে আমি যখন কার অ্যাফোর্ড করতে পারবো তখন কিনবো, বা এটা বড়লোকদের গাড়ি বা বড়লোকরা এটা কিনতে পারে। তো দুটো একই কোম্পানি দুটো গাড়ির মার্কেটে কিন্তু দুরকম পজিশন। আরো যদি সহজ করে আমি বোঝাই, ধরো হিন্দুস্তান লিভার, ঠিক আছে। হিন্দুস্তান লিভারের দুটো সাবান, ডাভ একটা সাবান, আর ধরো আরেকটা সাবান নর্মাল লাক্স একটা সাবান। লাক্স কি পজিশন ক্রিয়েট করছে? লাক্সের পজিশন হচ্ছে খুব বেশি দাম না, নর্মাল দাম। লাক্স চিত্রতারকাদের সৌন্দর্য সাবান। ফিল্মস্টারদের সাথে এটার একটা ব্র্যান্ড, এটা একটা ইমেজটাকে ক্রিয়েট করিয়ে দিয়েছে লাক্সের সাথে। একদম পুরনো ট্র্যাডিশনাল বলিউড ফিল্মস্টার, সেই ওয়াহিদা রহমান থেকে শুরু করে, রেখা থেকে শুরু করে, শ্রীদেবী থেকে শুরু করে, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে, কারিশমা কাপুর থেকে শুরু করে, ক্যাটরিনা কাইফ এসে থামছে, তো দীপিকা পাড়ুকোন এসে থামছে। তো একটা ট্র্যাডিশনাল বলিউড তারকারা এই লাক্স সাবানটা ব্যবহার করে। তো তোমাদের মাথায় লাক্স যখনই তোমরা শুনবে লাক্স সাবান, ঠিক আছে, একটা সুন্দর জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, হ্যাঁ, গন্ধ ভালো, ঠিক আছে, একটা পজিশন তোমাদের মাথার মধ্যে ক্রিয়েট হলো। কিন্তু যখন ডাব শুনবে, ডাব সাবান কি, ডাবটা একটা এক্সপেন্সিভ সাবান, নর্মাল সাবানের থেকে ডাবের দাম বেশি। ডাব হচ্ছে, ডাবে কোনো ফিল্মস্টারদের আনা হয় না, ডাবে শুধুমাত্র সাধারণ মানুষকে আনা হয়। এনে তারা কি বলে, এটা একটা 100% ময়শ্চারাইজিং ক্রিম, এটা সাবান না, এতে হার নেই, এটা টোটালি একটা মেডিকেল ইস্যু দিয়ে, যুক্তি দিয়ে, একটা তোমার লিটমাস কাগজের পরীক্ষা করে দেখাচ্ছে, ডাব ঘষে দেখাচ্ছে যে যদি ক্ষার থাকতো তাহলে সেটা নীল হয়ে যেত, কিন্তু যখনই ডাব ছোঁয়াচ্ছে সেটা লিটমাস কাগজটা অ্যাজ ইট ইজ থাকছে। তার মানে কি, এই সাবানটাতে ক্ষার নেই, এটা মানুষের স্কিনের পক্ষে খুব হেলদি,
এবং এটা ময়শ্চারাইজিং ক্রিম, সাবান মাখলে যে খসখসে হয়ে যায়, স্কিন রাফ হয়ে যায়, ডাবে সেটা হয় না। তো দুটো দেখো, দুটো সাবান, দুটো সাবানে কিন্তু পজিশনটা আলাদা। তুমি নিজেরাই চিন্তা করে দেখো, এই সাবানটার পজিশন আলাদা, ওই সাবানটার পজিশন আলাদা। দুটো গাড়ি, একই কোম্পানির দুটো গাড়ি, দুটো গাড়ির কিন্তু পজিশন আলাদা। পজিশন কেন আলাদা করতে হয়? পজিশন এই কারণেই আলাদা করতে হয় যে তোমাকে একই বাজারে তোমাকে তোমার প্রোডাক্টটা বিক্রি করতে হবে। তুমি যখন বাজারে একটা সাবান আনছো, সেই সাবানটা কিন্তু সেরকম সাবান কিন্তু মার্কেটে অজস্র আছে। ঠিক আছে, আমি যখন বাজারে একটা গাড়ি আনছি, সেই মার্কেটে আরো অজস্র গাড়ি আছে। তো আমার গাড়ির পজিশনটা কি হবে? আমাকে তো পার্টিকুলার একটা পজিশন ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ তো হবে না। আমি যদি ভিড়ে মিশে যাই, তাহলে লোকে তো আমাকে চিনতে পারবে না। আমি যদি 10টা লোকের মাঝখানে ভিড়ে মিশে যাই, তাহলে কি লোকে আমাকে চিনতে পারবে? কিন্তু আমি যদি আমার ইউনিক ব্যাপারগুলো দেখাই, বা আমি যদি আমার ক্যারেক্টারিস্টিক গুলো দেখাই, যে এই ক্যারেক্টারিস্টিক গুলো অন্যদের থেকে আলাদা, ঠিক আছে, বা আমার পজিশনটা এই, আমি এই লোকগুলোর জন্য, আমি এই গুলোর জন্য। যেমন টাটা ন্যানো গাড়ি, টাটা ন্যানো গাড়ি কি বলছে? কখনো বড়লোকদের কথা বলছে। তারা বলছে যারা কোনোদিন গাড়ি কেনার কথা ভাবতেই পারেনি, তারা কিন্তু আজকে গাড়ি কেনার কথা ভাবছে অনলি বিকজ অফ টাটা ন্যানো। কারণ এর দামে অনেক কম, মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে। যারা গাড়ি কোনোদিন কিনতো না, কেনার কথা ভাবেও নি, তারা আজকে একটা কম দামি গাড়ি বাজারে আসায় তারা কিন্তু আজকে গাড়ির মালিক হতে পারছে বা গাড়ি কিনতে পারছে। তো এদের টার্গেটটা কি? একেবারে মধ্যবিত্ত পরিবার, যারা গাড়ি কোনোদিন এফোর্ড করতে পারতো না। সেই সমস্ত কনজিউমারকে টানাই হচ্ছে টাটা ন্যানো, এবং তাদের মধ্যেও সে এই পজিশনটাই ক্রিয়েট করছে যে আমি মধ্যবিত্তদের গাড়ি। কিন্তু হাই প্রোফাইল যে গাড়িগুলো, সেই টাটারই আর অন্য গাড়ি যেগুলো আছে, সেগুলো কিন্তু সেই পজিশন ক্রিয়েট করছে না। সেগুলো কিন্তু দামে বেশি, তার নানা রকম স্টাইলিং দেখাচ্ছে, নানা রকম ফিচার্স দেখাচ্ছে, দিয়ে তার দামও হাইফাই, এবং সেই গাড়িটা কিন্তু উচ্চবিত্তদের জন্য। তো দুটো গাড়ির দুরকম পজিশন। তো যে কোনো প্রোডাক্ট মার্কেটে এসে তার পজিশন ক্রিয়েট করে। এই যে পজিশনগুলো ক্রিয়েট করে, এই পজিশনগুলো ক্রিয়েট করার নানা রকম কৌশল আছে। সেই কৌশলগুলো দেখবে তোমাদের নোটসটার মধ্যেই দেওয়া আছে। কখনো কি হয়, কখনো কম্পারিজনের মাধ্যমে পজিশন ক্রিয়েট করে। যেমন ধরো, কমপ্ল্যান বলছে যে লম্বা করছে, কমপ্ল্যান খেলে বাচ্চারা বাড়ে, তত্তর করে বাড়ে। আবার হরলিক্স কি করছে? হরলিক্স বলছে টলার দ্যান স্ট্রঙ্গার। ঠিক আছে, তো দেখো দুটো প্রোডাক্ট কিন্তু দুটো প্রোডাক্টের কম্পেয়ার করে নিজের পজিশনটাকে ক্রিয়েট করছে। এ বলছে বাচ্চা বাড়বে, ও বলছে বাড়বে না, স্ট্রং করবে। অর্থাৎ ওর পজিশন স্ট্রং এর দিকে, ওর পজিশন টলারের দিকে। তুমি যদি দুটোই স্ট্রং এর দিকে হতো, দুটোই টলারের দিকে হতো, তোমার কি বাঁচতে অসুবিধা হতো? কোনটা আমি খাবো? তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, লম্বা হওয়া আর স্ট্রঙ্গার হওয়া? এক একজনের কাছে এক রকম। কেউ লম্বা হতে চায়, বাচ্চা চাইছে তাড়াতাড়ি বাড়ুক। কেউ বলছে না, হরলিক্স খাবো, হরলিক্স স্ট্রং করে। তো এই যে দুটোই হেলথ ড্রিঙ্ক, কিন্তু হয়তো দেখা যাবে যখন বিভেদ করা হবে তোমার ল্যাবরেটরিতে গিয়ে, তখন দেখা যাবে মোরাললেস একই, দুটোর মধ্যে হয়তো কোনো পার্থক্য নেই। কিন্তু দুটো পজিশন ক্রিয়েট করে নিল কম্পারেটিভ কম্পারিজনে গিয়ে। ঠিক আছে, হরলিক্স বলছে টলার দ্যান স্ট্রঙ্গার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু, এছাড়া আরো অনেক আছে, আর তুমি মানে পয়েন্টস গুলো দেখবে যে কিভাবে প্রোডাক্ট গুলো নিজের পজিশন ক্রিয়েট করে, নিজের গুণগুলো দিয়ে এক একটা ইউনিক পজিশন ক্রিয়েট করে। যে আমি, যেমন তোমরা ক্লাসে অনেকগুলো ছেলে মেয়ে আছে, ঠিক আছে, যেই ছেলে মেয়েগুলোর মধ্যে এতজন স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে, যেই কোয়ালিটি গুলো একজনের সাথে একজনের মেলে। তখন ধরো কোনো একটা প্রোগ্রাম হলো, টিচার্স ডে হলো, প্রোগ্রাম হলো, সেখানে দেখা গেল কেউ খুব ভালো নাচ করছে,
কেউ খুব ভালো সরোদ বাজাচ্ছে, কেউ খুব ভালো গান করছে, বা কেউ খুব ভালো একটা কোনো কিছু লিখে এনেছে, কেউ খুব ভালো এটা করছে। তো এই করে তোমরা কিন্তু এক একজন এক একটা পজিশন ক্রিয়েট করলে। কেউ পড়াশোনায় ভালো, কেউ গান করে খুব ভালো, কেউ নাচ করে খুব ভালো। এই করে তোমরা নিজেদের ক্লাসে কিন্তু নিজেদের নামটাকে এস্টাবলিশ করলে ও নিজেদের পজিশনটা ক্রিয়েট করলে। ঠিক সেম ভাবে প্রোডাক্ট, সার্ভিস, এই দুটোই মার্কেটে যখন টিকে থাকবে, মার্কেটে যখন তাকে সেল করতে হবে, তখন কিন্তু তাকে একটা পজিশন ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ পজিশন ক্রিয়েট না করলে কিন্তু কখনো তুমি মার্কেটে টিকে থাকতে পারবে না। সার্ফ এক্সেল কি বলছে? সার্ফ এক্সেল বলছে আমি দাগ তুলে দিই, যতই করা দাগ হোক না কেন দাগ তুলে দিই। সানলাইট কি বলছে? সানলাইট বলছে আমি কি করি, আমি কালারটাকে গার্ড করি। দুটোই কিন্তু ডিটারজেন্ট পাউডার। পজিশন ক্রিয়েট করি। তো মোস্টটা তো তোমাদের কোন কনসেপ্টে কি মানে প্রবলেম হচ্ছে বুঝতে? বুঝতে পেরেছো হোয়াট ইজ পজিশনিং? একটু ক্লিয়ার হয়েছে? নোটসটাকে পড়লে এরপরে নোটসটাকে পড়ো। নোটসটাকে পড়লে পুরো আইডিয়াটা ক্লিয়ার হবে। কিচ্ছু না পজিশনিং আর সব জিনিসগুলো একটু অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা যখন পড়বে দেখবে যে বিষয়গুলো না খুব ইন্টার রিলেটেড। ইউনিক সেলিং প্রপোজিশন যখন পড়বে, ব্র্যান্ড ইমেজ যখন পড়বে, প্রোডাক্ট পজিশনিং, এই সবগুলো ব্যাপারগুলো কিছুটা মনে হবে যেন একই 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 ব্যাপার, কিন্তু একটু পার্থক্য আছে। পজিশন সবসময় মাথায় রাখবে যে মার্কেটে আমার একটা অবস্থান তৈরি করে দেওয়া, আমার একটা পজিশন ক্রিয়েট করা, আমার পজিশনটাকে আমি ক্রিয়েট করে আমি বসবো, ধীরে বসবো, এবং সেই পজিশনের জন্য আমাকে মার্কেটে আমার সেল বাড়বে। হ্যাঁ, তো সেই পজিশনটা কি হবে সেটা চিন্তা করে নিতে হবে। আমি যখন মার্কেটে একটা ব্র্যান্ড ছাড়ছি, ব্র্যান্ড বলবো না সরি, আমি মার্কেটে যখন একটা প্রোডাক্ট ছাড়ছি, বা আমি মার্কেটে যখন একটা সার্ভিস দিচ্ছি, তখন আমাকে ঠিক করে নিতে হবে আমার পজিশনটা কি, আমার পজিশনটা কাদের জন্য। আমার পজিশনটা লাইফ ইন্স্যুরেন্স যদি ধরো, লাইফ ইন্স্যুরেন্সে দেখবে অনেক পলিসি আছে। একটা পলিসি পেনশন পলিসি, কোনো পলিসি হচ্ছে অ্যাক্সিডেন্ট পলিসি, কোনো পলিসি হচ্ছে জীবন, নানা রকম পলিসি আছে। পেনশন পলিসি জেনারেলি কারা করবে? যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, তাদের পেনশন নেই, ঠিক আছে। এই পজিশন ক্রিয়েট করে নিল, ভাই আমার টার্গেট হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা একটা সময় যখন রিটায়ার করবে তখন তারা একটা অ্যামাউন্ট পেনশন পাবে। পেনশন পলিসি নিজের পজিশন ক্রিয়েট করবে। আরেকটা পলিসি কি না, এত বছর পরে এতগুলো টাকা তুমি একসাথে পাবে, ঠিক আছে, মানি ব্যাক পলিসি। হ্যাঁ, এত বছর চালালে তুমি এরকম। তো এক একটা জিনিস কিন্তু এক একটা মার্কেট একটা পজিশন ক্রিয়েট না করলে সেটা কিন্তু তুমি গ্রহণযোগ্য হয় না। সবই যদি এক হয়ে যায়, সবই যদি আমাদের কাছে ওই হরে ধরে এক হয়, তাহলে তো আমি বাঁচতেই পারবো না ভাই। আমার কি লাগবে আমি তো সেটা বুঝতে পারছি না। আমার কি ক্ষমতা? আমি টাটা ন্যানো কিনতে পারবো, নাকি আমি টাটা নেক্সা কিনতে পারবো, নাকি আমি আরো ভালো ভালো গাড়ি কিনতে পারবো? আমাকে তো আমার আমাকে তো আমার প্রোডাক্টগুলো দেখে আমাকে বুঝতে হবে যে আমি না, আমি এইটা কেনার যোগ্য, আমি এইটা কেনার যোগ্য, বা আমার ওটা চাই, বা আমার এটা চাই। এটা যদি প্রোডাক্টগুলোর পজিশন না থাকে তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। তো সব একই রকম হয়ে যাবে। লাক্স আর ডাব দুটোই যদি দীপিকা পাড়ুকোনকে দিয়ে অ্যাড করায়, খুব সুন্দর ত্বক, হ্যানা ত্যানা, লাক্স আর ডাবের মধ্যে তাহলে তো কোনো তফাৎই থাকবে না। তফাৎ থাকবে কি? তুমি তো কোন লেখা, কোনো মাসে লাক্স কিনে আনবে, কোনো মাসে ডাব কিনে আনবে, তোমার কোনো চয়েসের ফ্যাক্টরই থাকবে না। যখন সেটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, ভাই এটা এটার জন্য আর এটা এটার জন্য, তখন তুমি কিন্তু নিজের চাহিদা অনুযায়ী জিনিসটাকে চয়েস করতে পারবে, পজিশন অনুযায়ী তুমি চয়েস করতে পারবে। এটাই হচ্ছে প্রোডাক্ট পজিশনিং। একটু নোটসটা ভালো করে পড়ে নাও। তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে আমাকে কোয়েশ্চেন করো, আমি বলে দেবো যদি কোনো রকম প্রবলেম থাকে। আসলে অনেকগুলো ক্লাস হয়নি, সেজন্য আমি একটু চাইছি একটু তাড়াতাড়ি পড়াতে। আজকে আমি আর দুটো টপিক কভার করবো। একটা হচ্ছে মার্কেট সেগমেন্টেশন,
লিখে, যদি হাতের কাছে পেন থাকে আমি নোটসটা দিয়ে দেবো অবশ্যই, তাও শুনে রাখো। সেগমেন্টেশন, ACGMENTATION, সেগমেন্টেশন মানে কি? ভাগ করা। ভাগ করা, ধরো একটা, এটা ধরো একটা পুরো একটা জিনিস, পুরো একটা জিনিস আমি যদি এই চ্যানেল ফাইলগুলো অনুযায়ী ভাগ করে দিই, এটা একটা সেগমেন্ট, 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 এইভাবে সেগমেন্টগুলো ভাগ করে দিচ্ছি। ব্যাপারটা কি? একটা সমগ্র জিনিস, সমগ্র জিনিসটাকে আমি কি করছি, কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি। কিন্তু এই ভাগ করার নিয়ম আছে। কিভাবে ভাগ করবো? এমনি ভাগ করে দিলেই হবে না। ধরো আমরা কি করি, আমরা যখন কোনো প্রোডাক্ট মার্কেটে বেচি বা বেচার আগে, সেল করার আগে, মার্কেটে সেল করার আগে আমাদের কি করতে হয়, মার্কেটের সিচুয়েশনটাকে অ্যানালাইজ করতে হয়। কোন মার্কেটে আমি যাচ্ছি, আমি কোন বাজারে গিয়ে আমার জিনিসটাকে বিক্রি করব, সেই বাজারটা কিরকম, ঠিক আছে? তো ধরো তুমি একটা সাবান বিক্রি করবে, তুমি একটা তুমি 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 একটা সাবান লঞ্চ করবে, বিজনেস ফর্ম করেছো তোমার, বা তোমার ফ্যাক্টরি থেকে নতুন একটা, তুমি ভাবছো তুমি একটা বডি সোপ বা বডি ওয়াশ তুমি লঞ্চ করলে। লঞ্চ করে, লঞ্চ করলেই হবে না, তোমাকে আগে দেখতে হবে যে তোমার মার্কেটে কি চাই। তুমি যে দুম করে তোমার মনে রাত্রিবেলা তুমি ভাবলে বা একটা বডি সোপ বেশ ভালো হয়, যদি আমরা বডি ওয়াশ বার করি, আমার বেশ ভালো লাগে, আমি তাহলে বলি ফ্যাক্টরি থেকে 1 মাসের মধ্যে একটা প্রোডাক্ট লঞ্চ করে দিই। তারপর তুমি বিক্রি করলে মার্কেটে গিয়ে, বিক্রি হলো না। কেন হবে না? বিকজ তুমি মার্কেটটাকে জানোই না, মার্কেটটা সম্পর্কে তোমার আইডিয়াই নেই। তুমি যে বডি ওয়াশটা চিন্তা ভাবনা করে স্বপ্ন টপ্ন দেখে বার করলে, সুন্দর গন্ধ, দেখতেও ভালো, ভালো কালার, বার করলে, তুমি মার্কেটে গিয়ে দেখলে ভাই ওরকম হাজারখানা বডি ওয়াশ রয়েছে, ওর থেকেও ভালো ভালো রয়েছে, তাহলে তোমার জিনিসটা বিক্রি হবে? বিক্রি হবে। তাহলে তুমি বিক্রি করবে কি করে, বা কি প্রোডাক্ট তুমি বের করবে? এই সব কিছুর জন্য যে কোনো আমি প্রোডাক্ট লঞ্চ করব, বা আমি আমার প্রোডাক্ট, পুরোনো প্রোডাক্টকে বিক্রি করব, যাই করি না কেন, আমার পাখির চোখ হবে আমার মার্কেট। আমার মার্কেটটাকে আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিস আমি করবো কি করে? এই মার্কেট অ্যানালাইসিসের একটাই হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। আগে আমি একটু পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই। যখন আমি কোনো প্রোডাক্ট মার্কেটে গিয়ে সেল করব, তখন আমার প্রথম বিবেচনার বিষয় হচ্ছে যে আমি কোন মার্কেটে গিয়ে আমার প্রোডাক্টটাকে সেল করছি। কোন মার্কেট বলতে এমন নয় যে বড় বাজার বা গড়িয়াহাট, তা নয়। ধরো আমি চাইছি সারা ভারতবর্ষে আমার প্রোডাক্টটাকে বিক্রি করতে, আমি বডি ওয়াশ বিক্রি করতে চাইছি। এবার লঞ্চ করার আগে তোমাকে গিয়ে দেখতে হবে যে সারা ভারতবর্ষের মার্কেটে কতগুলো কত রকম বডি ওয়াশ রয়েছে, ঠিক আছে? রেনাউন্ড কোম্পানির কিরকম বডি ওয়াশ রয়েছে, হার্বাল বডি ওয়াশ কত রয়েছে, আয়ুর্বেদিক বডি ওয়াশ কত রয়েছে, কম দামি বডি ওয়াশ কত রয়েছে। তারপরে দেখতে হবে সেগুলোর দামগুলো ট্যালি করে দেখতে হবে, কোয়ালিটি ট্যালি করে দেখতে হবে, দেখতে হবে কারা এই বডি ওয়াশগুলো কিনছে, কোন মার্কেটে বডি ওয়াশের সেল বেশি, কোন মার্কেটে বডি ওয়াশের সেল কম, ঠিক আছে? কম্পিটিটিভ প্রোডাক্ট কত রয়েছে, মানে বিভিন্ন কোম্পানির বডি ওয়াশ, মানে ধরো তুমি একটা বডি ওয়াশ লঞ্চ করলে, হিন্দুস্তান লিভারের আর 5টা বডি ওয়াশ আছে, তাহলে তোমার কম্পিটিশনে ওরা চলে এলো যে আমিও একটা বডি ওয়াশ আনছি, ওরাও একটা বডি ওয়াশ আনছে, তো কম্পিটিশনে চলে এলো। এগুলো হচ্ছে কম্পারেটিভ প্রোডাক্ট। একটা সাবানের কম্পারেটিভ প্রোডাক্ট হচ্ছে আদার্স সাবানগুলো। তো আমাকে দেখতে হবে আমার কম্পারেটিভ প্রোডাক্ট কত রয়েছে। কম্পারেটিভ প্রোডাক্ট মানে কি, আমি ঠিক যে গুণসম্পন্ন বডি ওয়াশ আনছি, ধরো আমি একটা আয়ুর্বেদিক বডি ওয়াশ আনছি, সেখানে একদম ন্যাচারাল হার্বস দিয়ে আমি আমার বডি ওয়াশটা তৈরি করলাম। এবার আমি বডি ওয়াশটা কি দাম করলাম,
এবার আমাকে আমার একটা আইডিয়া রয়েছে, তৈরি করিনি, আমার একটা আইডিয়া রয়েছে এরকম আমার বডি ওয়াশ হবে। এবার আমাকে দেখতে হবে মার্কেটে এই টাইপের বডি ওয়াশ কটা রয়েছে, কতগুলো রয়েছে, এই রেঞ্জের মধ্যে কত দামের বডি ওয়াশ রয়েছে, এবং সেগুলো সেল কত, কারা কিনছে, কারা কিনছে। শুধুমাত্র ভাবে দেখলে হবে না, কোন মার্কেট, সারা ভারতবর্ষের মার্কেটে কোথায় বডি ওয়াশের সেল বেশি, কোথায় কম, কোথায় মাঝারি, এই সব আমাকে ট্যালি করে দেখতে হবে। বিশাল একটা বিশাল কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ। এবং অন্যান্য যে বডি ওয়াশ গুলো রয়েছে মার্কেটে, সেখানে কি নেই এবং কি নেই আমার কিন্তু কনজিউমাররা ঠিক কি চায়, এই জায়গায় অনেকে কিন্তু মাত করে দেয়। এমন একটা জিনিস আনলো, হয়তো একটা বডি ওয়াশ আনলো বা একটা সাবান আনলো মার্কেটে, যেমন ডাভ, ডাভ ধরো, ডাভও একটা সাবান, লাক্স একটা সাবান, লিরিল একটা সাবান, হাওয়া মার্গো একটা সাবান, সিন্থল একটা সাবান, প্রচুর সাবান। ডাভ কি করে বাজার মাত করলো, ডাভ বললো এটা সাবান নয়, এটা ময়শ্চারাইজিং ক্রিম। সাবান মাখলে যে গা হাত পা খসখস করে, স্কিন রাফ হয়ে যায়, ডাব মাখলে সেটা হবে না। এই জায়গায় এই যে একটা ইউনিক গুণ, ডাবও সাবান অন্যরাও সাবান, আর সব সাবান তুমি মাখো চামড়া ড্রাই হবে। কোনো সাবান দাবি করতে পারে না যে আর মেখে 100% গ্যারান্টি দিতে পারবে না যে মেখে রাফ হবে না স্কিন। কিন্তু ডাভ কি করলো, লিটমাস কাগজ এনে অমুক এনে তমুক এনে প্রমাণ করে দিল যে এই সাবান, সাবান মাত্রই তো ক্ষার, কিন্তু ডাভ এমন একটা সাবান যেখানে ক্ষার নেই। তো ওরা মার্কেট অ্যানালাইসিস করে এটা দেখেছিল যে এমন সাবান কনজিউমাররা চাইছে যেটাতে ক্ষার কম থাকবে, হাত পা খসখস করবে না, ডিটারজেন্টের পরিমাণটা কম থাকবে সেই সাবানে। তো সেই জায়গায় সেই জিনিসটা ধরে ওরা মার্কেটে একটা প্রোডাক্ট বানায়। তো এটাই হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, মার্কেট বা মার্কেট রিসার্চ। আমি একটা প্রোডাক্ট মার্কেট এনে দিলাম, সে তাই না চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখে ভালো লাগলো বলে এনে দিলাম, ওভাবে 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 বিজনেস হবে না। তোমাকে কোনো প্রোডাক্ট মার্কেটে আনতে গেলে মার্কেটটা আগে খুব একদম খুঁটিয়ে 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 অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে, যেগুলো আমি বললাম, যে সেই মার্কেটে আমার সমগোত্রীয় প্রোডাক্ট কি আছে, সেই প্রোডাক্টগুলোর দাম কি, সেই প্রোডাক্টগুলো কারা কিনছে, তাদের ইকোনমিক্যাল কন্ডিশন কি, এবং যারা এই প্রোডাক্টগুলো কিনছে তারা আরো কি কি চাইছে, তাদের চাহিদাটা কি মিটছে এই প্রোডাক্টে, নাকি তাদের আরো কোনো চাহিদা আছে, তারা আরো কিছু চাইছে প্রোডাক্টে। তো এইগুলো যারা খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালাইসিস করতে পারবে তারাই জিতে যাবে। এবার এই যে মার্কেট অ্যানালাইসিসটা হচ্ছে, তার একটা ভাগ হচ্ছে তোমার মার্কেট সেগমেন্টেশন। মার্কেট সেগমেন্টেশন কি, এই যে আমি বললাম যে আমি একটা সাবান বডি ওয়াশ মার্কেটে আনবো এবং সারা ভারতবর্ষে বডি ওয়াশটাকে বিক্রি করবো। এইটা বিক্রি করতে গেলে সারা ভারতবর্ষে শুধু বডি ওয়াশ বিক্রি হয় না, বিশাল বড় মার্কেট, পুরো ভারতবর্ষের বাজার বিশাল বড় বাজার, ঠিক আছে, সেখানে প্রচুর প্রোডাক্ট বিক্রি হয়, প্রচুর প্রোডাক্ট বিক্রি হয়। তোমাকে কোন মার্কেটে ঢুকতে হবে, তোমাকে কোন মার্কেটে ঢুকতে হবে, তুমি কি সারা পুরো মার্কেটে ঢুকবে, ঢুকবে না তো। সেখানে গাড়ির মার্কেট আছে, অমুক মার্কেট আছে, সব আছে। তোমাকে ঢুকতে হবে সাবানের মার্কেট, বডি ওয়াশের মার্কেটে, ঠিক আছে। বডি ওয়াশ কোন মার্কেটে, বডি ওয়াশ কতগুলো আছে, কোন এরিয়ায় বডি ওয়াশ বেশি বিক্রি হচ্ছে, ভারতবর্ষের কোথায় কোথায় বডি বডি ওয়াশ জেনারেলি তুমি দেখবে গ্রামাঞ্চলে বিক্রি হয় না, বডি ওয়াশ সম্পূর্ণভাবে আরবান প্রোডাক্ট। তার মানে তোমার কি হয়ে গেল, মার্কেটটা ছোট হয়ে গেল, সারা ভারতবর্ষ থেকে তুমি গ্রামগুলোকে বাদ দিয়ে দিলে, তোমার কি হলো, মেট্রো সিটিগুলো তুমি ধরলে বা শহরগুলো তুমি ধরলে, শহরের বাজারগুলো তুমি ধরলে, শপিং মলগুলো তুমি ধরলে, কারণ এটা কমপ্লিটলি আরবান প্রোডাক্ট। কেউ তুমি দেখবে না কেউ নদীতে নেমে বডি ওয়াশ মেখে স্নান করছে, বা পুকুরে, গ্রামের পুকুরে কেউ বডি ওয়াশ মেখে স্নান করছে, এটা কমপ্লিট আরবান প্রোডাক্ট। তার মানে কি, তোমাকে ভারতবর্ষের কোন মার্কেটটাতে ঢুকতে হবে, একটা কমপ্লিট
আরবান মার্কেটে ঢুকতে হবে, আরবান বডি ওয়াশ মার্কেটে ঢুকতে হবে। কারা বডি ওয়াশ মাখছে? খুব বেশি বয়সী লোক, জেনারেলি তারা সাবানে ইউজ, আমাদের বয়সী লোক বা তোমরা বডি ওয়াশে ভাবো যে না সাবান মাখবো না, বডি ওয়াশ মাখি, কারণ এটাতে ক্ষার কম, অ্যালকালি কম থাকে, স্কিন সফট হয়। তোমরা তো এই যে মার্কেটটাকে ছোট করে ফেলা, তার মানে কি একটা হেটেরোজেনিয়াস মার্কেট কি একটা নানা বৈচিত্র্য সম্পন্ন মার্কেট, যে মার্কেটে অনেক কিছু বিক্রি হয়। তোমাকে ঢুকতে হবে কোথায়? তোমার টার্গেট মার্কেটে ঢুকতে হবে, যে আমি এই মার্কেটে ঢুকে আমি আমার প্রোডাক্টকে সেল করে বেরিয়ে আসবো। তো সেই মার্কেটে ঢুকতে গেলে তোমাকে যে বৃহৎ বাজারটাকে, সেই বাজারটাকে, হেটেরোজেনিয়াস মার্কেটটাকে তোমাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে কি করতে হবে? ভেঙে ছোট 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 হোমোজিনিয়াস মার্কেট তৈরি করতে হবে। ধরো বডি ওয়াশ হলো আরবান প্রোডাক্ট, ঠিক আছে? এবার তুমি প্রথমে মেট্রো সিটির মার্কেটগুলোতে মার্কেট সেগমেন্টেশন করছো। তুমি দিল্লি, মুম্বাই, চেন্নাই, গুজরাট, কলকাতা, এরকম কিছু শহর বেছে নিলে, পুনে শহর বেছে নিয়ে কি করবে তুমি? এবার এই শহরগুলো আরবান মার্কেট। এবার এই শহরে বডি ওয়াশ মার্কেটটা তুমি ঢুকলে, যে কোথায় কোথায় বডি ওয়াশ গুলো বিক্রি হচ্ছে, কোন কোন শপিং মলে বা কোথায়, পুনেতে কত সেল হচ্ছে, দিল্লিতে কত সেল হচ্ছে, অন্য জায়গায় কত সেল হচ্ছে। তো এবার বডি ওয়াশ মার্কেটে ঢুকে তুমি কি করলে, এবার বডি ওয়াশ মার্কেটে তুমি ঢুকে দেখছো যে বডি ওয়াশ কিন্তু অনেকগুলো রকমের রয়েছে। কোনোটা হার্বাল বডি ওয়াশ, আয়ুর্বেদিক বডি ওয়াশ, কোনোটা তোমার স্কিন স্ক্রাবার মিশ্রিত বডি ওয়াশ, কোনোটা তোমার ভালো নর্মাল বডি ওয়াশ, যেমন দেখি লিরিল বডি ওয়াশ, সবই তো ডাবের বডি ওয়াশ আছে, আবার পতঞ্জলিরও আছে, আবার তোমার কামারও আছে, নানা রকম আয়ুর্বেদিক প্রচুর। এবার কত ধরনের বডি ওয়াশ আছে, কত টাইপের বডি ওয়াশ আছে, ঠিক আছে? সেটা তোমার মার্কেটের মধ্যে রয়েছে, সেটা তোমার হেটেরোজেনিয়াস মার্কেট। যে এই মার্কেটটাতে নানা ধরনের বডি ওয়াশ আছে, হেটেরোজেনিয়াস মার্কেট। এবার তুমি কি করলে, এই যে হেটেরোজেনিয়াস মার্কেটে বডি ওয়াশের হেটেরোজেনিয়াস মার্কেট, নানা বৈচিত্র্য সম্পন্ন বডি ওয়াশ, এখানে তুমি এই মার্কেটটাকে ভেঙে ফেললে। ভেঙে কি করলে, আয়ুর্বেদিক বডি ওয়াশের জন্য একটা আলাদা সেগমেন্ট করলে, নর্মাল বডি ওয়াশের জন্য একটা সেগমেন্ট করলে, স্ক্রাবার সমেত বা খুব বেশি দামের হাই কোয়ালিটি বেশি দামের যে বডি ওয়াশ তার জন্য একটা সেগমেন্ট করলে। হ্যাঁ, দেখছো যে খুব দামি এক্সপেন্সিভ বডি ওয়াশ কি আছে, তার জন্য একটা সেগমেন্ট। আরেকটা দেখলে আয়ুর্বেদিক বডি ওয়াশ, ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি, এরকম বডি ওয়াশ কি কি আছে তার জন্য একটা সেগমেন্ট করলে, ভেঙে দিলে বাজারটাকে। এভাবে তুমি বডি ওয়াশের মার্কেটটাকে এভাবে ভাঙছো। কিভাবে ভাঙছো? হোমোজিনিয়াস ভাবে ভাঙছো। আয়ুর্বেদিক একটা বডি ওয়াশ, নানা রকম বৈচিত্র্য সম্পন্ন বডি ওয়াশ, যেটাকে হেটেরোজেনিয়াস মার্কেট বলছি আমি বডি ওয়াশের। সেখানে আমি কি করছি, হোমোজিনিয়াস মার্কেটে ভাবছি, মানে বডি ওয়াশ গুলোকে আমি তার কোয়ালিটি অনুযায়ী, তার দাম অনুযায়ী আলাদা 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 ভেঙে দিলাম। এই দামের মধ্যে এই 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 বডি ওয়াশ, এই আয়ুর্বেদিক বডি ওয়াশের মধ্যে এই দাম, তাদের রেঞ্জ গুলো এইভাবে হোমোজিনিয়াস মার্কেটে ভেঙে দিলাম। ভেঙে এবার দেখছো তোমার টার্গেট কি, তুমি কোন বাজারটাতে ঢুকবে, ঠিক আছে? এবার তোমার হচ্ছে তোমার বডি ওয়াশের মার্কেট, তুমি সব জায়গাতেই ঢুকতে চাও। তোমাকে এবার করতে হবে কি, এক একটা বাজারে ঢুকে এক এক রকম মার্কেটিং পলিসি চালাতে হবে, মার্কেটিং মিক্স, যেটাকে আমি পড়িয়েছিলাম, বিপণন, মনে আছে কিনা জানি না, মার্কেটিং, হোয়াট ইজ মার্কেটিং। সেভাবে এইভাবে এই যে হোমোজিনিয়াস মার্কেটগুলো আমি ভাগ করে নিলাম, এইভাবে হোমোজিনিয়াস মার্কেটগুলোতে ঢুকে আমাকে এবার মার্কেটিং মিক্সগুলোকে প্রয়োগ করতে হবে, যে আমি আমার প্রোডাক্টটাকে এই মার্কেটে ঢুকে কিভাবে আমি প্রমোট করব। এক একটা জায়গায় প্রমোশন এক এক রকম হবে, ঠিক আছে?
এখানে ধরো সিনথেটিক বডি ওয়াশ, ঠিক আছে, এরকম কেমিক্যাল দিয়ে তৈরি, সেখানে তুমি আয়ুর্বেদিকটাকে ঢোকাতে চাইছো। তোমাকে এবার বলতে হবে ভাই আমার প্রোডাক্টে কোনো কেমিক্যাল নেই, আমার প্রোডাক্টে কমপ্লিটলি ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি, একেবারে জেনুইন। তুমি প্রচুর সুন্দর গ্রিনারি হিমালয়ান মার্কেট দেখালে, সরি হিমালয়ান রেঞ্জ দেখালে, সেখান থেকে হার্বস তুলে সুন্দরভাবে তোমার বডি ওয়াশ তৈরি হচ্ছে, ঠিক আছে। তুমি কি বললে না আমার সিনথেটিক না, তুমি এইভাবে ওই জায়গায় গিয়ে সিনথেটিক যেখানে তোমার কেমিক্যাল দেওয়া বডি ওয়াশ, এইসব ডাফ হবে না তোমার বিক্রি হয়, সেখানে তুমি এইভাবে মার্কেটিং মিক্স প্রমোশন চালালে। এবার ধরো একটা জায়গা আছে যেখানে প্রচন্ড এক্সপেন্সিভ, একটা আমার এক্সপেন্সিভ বডি ওয়াশ, খুব দাম, সেখানে তুমি বলছো আমার বডি ওয়াশ এদের মতোই ভালো কিন্তু আমার দামটা কম, তুমি এইভাবে মার্কেটিং করলে সেই জায়গায় গিয়ে। তো এক একটা হোমোজিনিয়াস সেগমেন্টের জন্য এক এক রকম মার্কেটিং পলিসি কিন্তু ইউজ করতে হবে, কারণ তুমি মার্কেটটাকে হেটেরোজিনিয়াস মার্কেটটাকে তুমি ভেঙেছো, হোমোজিনিয়াস ভাবে ভেঙেছো, ভেঙে এক একটা জায়গায় তুমি ঢুকে 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 তোমার প্রোডাক্টটাকে ঢোকাবে, সেই জায়গায় সেল করাবে। কি করে সেল করাবে না, এক একটা জায়গায় তোমার এক একটা প্রমোশন মার্কেটিং মিক্স ইউজ করতে হবে, ঠিক আছে। সব জায়গায় একই রকম পলিসি করলে হবে না, ঠিক আছে। 10 জনের কাছে বেচতে গেলে 10 জনের ক্যারেক্টার তো তোমাকে জানতে হবে, যে এই কি এই বললে কনভিন্স হবে, ওই বললে কনভিন্স হবে, ওই বললে কনভিন্স হবে। 3জনকে একই কথা বললেই যে 3জনই কনভিন্স হয়ে যাবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, কারণ 3জনের চরিত্র আলাদা, 3জনের বৈশিষ্ট্য আলাদা, সবকিছু আলাদা, চিন্তা ভাবনা আলাদা। তো এই হোমোজিনিয়াস যারা সমগোত্রীয় সম্পন্ন, তাদেরকে তুমি কি করলে একটা পলিসি দিলে, পলিসি মার্কেটিং প্রমোশন সেখানে তুমি ইউজ করলে, মিক্স ইউজ করলে, সেখানে একরকম ভাবে জিনিসটা হলো। আরেকটা জায়গায় গিয়ে আরেকরকম, যেটা আমি বলছি এক্সপেন্সিভের জায়গায় গিয়ে তুমি দামের খেলাটা খেললে, দেখো আমার এরকম ভালো বডি ওয়াশ কিন্তু আমি দামটা রেঞ্জে রাখছি। আবার যেখানে খুব কম দামি বডি ওয়াশ, সেখানে তুমি গিয়ে বললে আমার বডি ওয়াশে এইরকম কোয়ালিটি এত ভালো, এই হার্বস, হ্যাঁ এটা অন্যান্য কম দামে বডি ওয়াশের মধ্যে আপনি পাবেন না, এটা বলা হয় আমার কোয়ালিটি, আমি একদম হিমালয়ান রেঞ্জ থেকে হার্বস তুলে এনে একদম শুদ্ধভাবে জিনিসটাকে তৈরি করা হয়, যার মধ্যে কোনো ইয়ে নেই। তো এটা তুমি দেখেই বুঝতে পারবে এটার প্রসেসিং অনেক কস্টলি, সুতরাং মোটামুটি এটার দাম হবে। তো অল্প দামের বডি ওয়াশ যেখানে আছে, যেই মার্কেটটা আছে, সেখানে তুমি এইভাবে প্রমোশন করলে, বেশি দামের যেখানে আছে সেখানে তুমি বললে, বা যেখানে তোমার নর্মাল সিনথেটিক কেমিক্যাল দেওয়া বডি ওয়াশ, সেখানে তুমি বললে যে না আমার ন্যাচারাল হার্বস, এক একটা জায়গায় এক এক রকম ভাবে তোমাকে কনভিন্স করতে হবে। তো এইটা হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। মার্কেট সেগমেন্টেশন সবসময় মাথায় রাখবে, সেগমেন্ট, একটা বড় জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করা। বড় জিনিসটা কি, বড় জিনিসটা হচ্ছে একটা হেটেরোজেনিয়াস জিনিস, নানা রকম বৈচিত্র্যের মধ্যে রয়েছে। তো আমাকে কিভাবে ভাগ করতে হবে, যে এই যে বড় জিনিসটা, এই বড় জিনিসটার মধ্যে এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, আমাকে এটাকে এমন ভাবে ভাগ করতে হবে যাতে জিনিসগুলো একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন। ধর এই ফুলটার জন্য একটা সেগমেন্ট, এই ফুলটার জন্য একটা সেগমেন্ট, এই প্লেন জায়গাটার জন্য একটা সেগমেন্ট, এটা একই রকম বৈচিত্র্য, এটা একই রকম বৈচিত্র্য, এটার একই রকম বৈচিত্র্য, এটার একই রকম বৈচিত্র্য, 4 ভাগে আমি ভাগ করি। তো এই যে হেটেরোজেনিয়াস মার্কেটটাকে হোমোজিনিয়াসলি ভেঙে এক একটা সেগমেন্টের জন্য আমাকে এক একটা মার্কেটিং মিক্স ইউজ করতে হবে, দ্যাট ইজ মার্কেট সেগমেন্টেশন। এইভাবে আমাকে কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে হবে, প্রোডাক্ট বিক্রি করা তো সহজ ব্যাপার নয়। তোমরা কি, তোমাদের কি আইডিয়া ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ মার্কেট সেগমেন্টেশন? কারোর কোনো প্রশ্ন আছে? কোয়েশ্চেন থাকলে করো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো আমাকে, নাকি আরো বুঝতে হবে, আরো আরো বোঝাতে হবে? বোঝাতে হবে? কোনো সারা শব্দ নেই কেন? ওকে,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, মার্কেট সেগমেন্টেশন আমি দিয়ে দিলাম। আর আজকে আরেকটা জিনিস আমি একটু পড়িয়ে দিই, সেটা হচ্ছে মিডিয়া প্ল্যানিং। তোমাদের দেখবে আছে মিডিয়া প্ল্যানিং। মিডিয়া প্ল্যানিং মানে কি? মিডিয়া প্ল্যানিং মানে হচ্ছে আমি যখন কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের অ্যাড দেব, সেই অ্যাডটা আমি কোন মিডিয়াতে দেব, কিভাবে দেব, কেন দেব। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো আমি ভারত সরকারের একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, শৌচালয় নির্মাণ, ঠিক আছে? উন্মুক্ত শৌচ করবেন না, মানে খোলা জায়গায় শৌচ করবেন না, বাথরুমে একটা বাথরুম তৈরি করুন এবং বাথরুমে আপনারা শৌচ করুন, ঠিক আছে? এটা একটা বড় অ্যাড ক্যাম্পেইন হয়েছে। তো তোমার কি মনে হয় এই অ্যাডটা যদি গভর্নমেন্ট টাইমস অফ ইন্ডিয়াতে দিল, অনলাইনে দিল, তাহলে কি জিনিসটা ফ্রুটফুল হবে? টাইমস অফ ইন্ডিয়ায় দিল আপনারা খোলা শৌচ করবেন না, আপনারা বাথরুম তৈরি করুন, বাথরুমে হবে? জনগণ টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছবে? কেউ কিছু বলো। পৌঁছাবে না। কারণ এই যে বিজ্ঞাপনটা, এটা কাদের জন্য, কারা করে, কারা এই কাজগুলো করে? যারা গ্রামে থাকে, একদম রিমোট গ্রামে থাকে, তাদের দেখবে গ্রামে একদম ভেতর দিকে যদি গ্রামে যাও, বিহারের গ্রাম, ঝাড়খণ্ডের বা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর গ্রাম আছে, ভারতবর্ষের নানা গ্রাম আছে, যেখানে তুমি দেখবে যে বাথরুম নেই, কোনো বাড়িতে বাথরুম নেই। তারা এই মাঠে ঘাটে এইসব মানে খুব আনহাইজেনিক ভাবে এগুলো করে। তো আমার টার্গেট অডিয়েন্স কারা? গ্রামের মানুষ, যাদের বাথরুম নেই। তো সেক্ষেত্রে বিজ্ঞাপনটা যখন আমি করব, তখন সেটা আমি কোথায় করব? টেলিভিশনে করব, রেডিওতে করব, মানে গ্রামের মানুষ অ্যাক্সেস করতে পারে এমন মিডিয়াই কিন্তু আমি বেছে নেব। তার মানে কি মিডিয়া প্ল্যানিং? কি মিডিয়া প্ল্যানিং হচ্ছে আমি এমন মিডিয়াতে আমি আমার বিজ্ঞাপনটা প্ল্যান করব, যেটা আমার টার্গেট অডিয়েন্সের কাছে, যেটা আমার টার্গেট অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্সেস করবে। তো কোন মিডিয়াটা আমার টার্গেট অডিয়েন্স অ্যাক্সেস করে? আমি তো খুব সোজা উদাহরণ দিলাম, কিন্তু জিনিসটা তো সহজ ব্যাপার নয়, ঠিক আছে? সহজ ব্যাপার নয়। আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলাম এবং সঙ্গে সঙ্গে ধরো তুমি একটা সাবান, এই যে আমি বললাম বডি ওয়াশটাই ধরো না, বডি ওয়াশ লঞ্চ করলাম, সঙ্গে সঙ্গে আমি ভেবে নিলাম ভাই এই অ্যাড দেবো, এখানে এখানে অ্যাড দেবো, ওভাবে হবে না। আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করে তবেই তোমাকে মিডিয়া প্ল্যানিং করতে হবে। অনেক স্টেপ আছে। যেমন ধরো ফার্স্ট অফ অল টার্গেট অডিয়েন্স, যেটা আমি বললাম
যে মার্কেটে ঢুকতে দেখতে হবে যে আমার প্রোডাক্টটা কারা কিনবে, কারা আমার টার্গেট গ্রুপ, সেই টার্গেট গ্রুপ কি মিডিয়া অ্যাক্সেস করে। ঠিক আছে, তারা টেলিভিশন বেশি দেখে, নাকি তারা, ধরো আমি ননস্টিক কুকওয়্যার আমি বিক্রি করবো, অ্যাড দেব, তো সেক্ষেত্রে আমি অনলাইন অ্যাড খুব প্রযোজ্য হবে। জেনারেলি সেখানে দেখবে ননস্টিক কুকওয়্যার এই সমস্ত অ্যাডগুলো যখন টিভি সিরিয়াল চলে, টিভি সিরিয়ালের মাঝে এই অ্যাডগুলো খুব হয়। কারণ কি, যারা হাউস ওয়াইফ, যারা বাড়িতে রান্না করে, জেনারেলি মেয়েরা যারা ওয়ার্কিং তারা বাড়িতে রান্না বান্না এখন আর করে না, তাদেরকে আমি টার্গেট অডিয়েন্স হিসেবে ধরবো না। ধরবো, ঠিক আছে, তারা মলে যায়, নানা বাজারে যায়, তারা জিনিসপত্র কেনে বাড়ির জন্য, কিন্তু জেনারেলি কারা আমার টার্গেট হবে, যারা রান্না বান্না করে, যারা বাড়িতে থাকে, ঠিক আছে, কুকিং এর জন্য, বা যারা বাজার করে, তারা আমার টার্গেট গ্রুপ হবে। আমার টার্গেট কিন্তু তোমরা হবে না। আমি ননস্টিক কুকওয়্যার তোমাদের জন্য, তোমাদের স্টুডেন্টদের কথা ভেবে কিন্তু আমি একটা করবো না। আমরা তোমার মার কথা ভেবে, বা তোমাদের বৌদির কথা ভেবে, বা তোমাদের বাড়িতে যারা মা, কাকিমা, বৌদিদের কথা ভেবে কিন্তু একটা করবো। ঠিক আছে, তো টার্গেট গ্রুপ কারা এবং সেই টার্গেট গ্রুপ কি দেখে। তোমার মা কি সারাদিন নেট সার্ফ করে? নিশ্চয়ই করে না। তার থেকে বেশি নিশ্চয়ই আমার বাড়িতে আমার ঠাকুমা নিশ্চয়ই নেট সার্ফ করে না, তারা সে নিশ্চয়ই সিরিয়াল দেখে। অবশ্যই সে টেলিভিশনটাকে বেশি অ্যাক্সেস করে এবং টেলিভিশনের সিরিয়ালগুলোকে সে বেশি অ্যাক্সেস করে দেখে দেখে তো সেখানে আমার বিজ্ঞাপনটা দেওয়া অনেক বেশি ফ্রুটফুল হবে। তো আমাকে আগে দেখতে হবে যে আমার বিজ্ঞাপনের টার্গেট গ্রুপ কার। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাকে আগে প্রথমেই দেখতে হবে যে আমি তো একটা প্রোডাক্ট লঞ্চ করে ফেললাম, ঠিক আছে, কিন্তু আমি বিজ্ঞাপনের জন্য কত খরচ করতে পারবো। আমি তো ভাবছি আমি টিভি সিরিয়ালে অ্যাড দেবো, টিভি সিরিয়ালের মাঝে আমি অ্যাড দেবো, কিন্তু আমি যখন গেলাম দেখলাম ভাই এত স্লট কিনতে গেলে এত লাখ টাকা পড়ছে, আমার পক্ষে অত খরচ করাই সম্ভব না। তাহলে কি হবে? তাহলে তো আমি দিতে পারবো না। তাহলে আমাকে দেখতে হবে যে আমি কত খরচ করতে পারছি, সেই খরচের মধ্যে কি কি মিডিয়া অ্যাভেলেবেল, সেই খরচের মধ্যে থেকে আমি কিভাবে বিজ্ঞাপনটা করতে পারবো লো বাজেটের মধ্যে। আমার বাজেটটা সবসময় ঠিক আছে, আমি বিজ্ঞাপনের জন্য কত খরচ করতে পারবো। আমি বিজ্ঞাপনে কি শাহরুখ খানকে মডেল করতে পারবো, নাকি আয়ুষ্মান খুরানাকে মডেল করতে পারবো, নাকি একজন টেলিভিশন মডেল, টিভি সিরিয়ালের একজন অ্যাক্টরকে মডেল করতে পারবো, নাকি একদম আননোন ফেসকে মডেল করবো। আমার বাজেটের উপর ডিপেন্ড করছে। সবার আগে আমার বাজেট, আমি বিজ্ঞাপনের পেছনে কত টাকা খরচা করতে পারবো, এবং সেই টাকা খরচের উপর ডিপেন্ড করবে আমার মিডিয়া প্ল্যানিং। যত বেশি আমি টাকা খরচ করতে পারবো তত বেশি আমি মিডিয়া অ্যাক্সেস করতে পারবো, যত কম টাকা আমি খরচ করতে পারবো তত কম মিডিয়া আমি অ্যাক্সেস করতে পারবো। তো এই ব্যাপারটা আমাকে আগে, বাজেটটা আমাকে আগে দেখে নিতে হবে যে ভাই আমি আমার বিজ্ঞাপনের জন্য কত টাকা, আমার বাজেট কত, আমি ভাই এই টাকাটার বেশি আমি বিজ্ঞাপনের জন্য খরচা করতে পারবো না। এটা আমাকে আগে ভেবে নিতে হবে। তারপরে আমি কি করবো, তারপরে আমি এবার দেখবো যে এই খরচের মধ্যে আমি আমার টার্গেট গ্রুপকে কিভাবে হিট করবো। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে দেখতে হবে যে আমি আমার অ্যাডে কি মেসেজ দিতে চাইছি। মেসেজের উপর ডিপেন্ড করে কিন্তু মিডিয়া চুজিং। যেমন ধর এই যে বললাম শৌচালয় নির্মাণ করুন, এই যে মেসেজটা, এই মেসেজটা তোমাকে দেবো না, তোমাদেরকে দেবো দেবো না, তোমাদের এই মেসেজটা কাজে লাগবে না। তোমরা তো এমনি তোমাদের বাড়িতে একটা কি দুটো বাথরুম আছে, আমাদের জন্য নয় এটা।
তো কাদের জন্য এই মেসেজটা? তাদের চরিত্র কি, তারা কি ভাষায় কথা বলে, তাদের জামা কাপড় কি? তুমি দেখবে যে বিদ্যা বালান যে অ্যাড করেছিল শৌচালয় নির্মাণ, সেখানে বিদ্যা বালান কিন্তু খুব মড ড্রেস পরে, হ্যাঁ, খুব সুন্দর মেকআপ নিয়ে আসেনি। সে কিন্তু একটা গ্রামের মহিলা সেজেই এসেছিল। এবং যে একটা হয়েছিল, একটা গ্রামের পরিবেশের মধ্যে একটা একটা মেয়ের বিয়ে হচ্ছে, সেই মেয়েটা বলছে যে শ্বশুর বাড়িতে বাথরুম না থাকলে সে যাবে না। ঠিক আছে, তো এখানে বিদ্যা বালান তাকে সাপোর্ট করছে। তো কি, তো একদম সেই গ্রাম্য পরিবেশ, গ্রাম্য ড্রেস, তো গ্রামীণ লোকেশন, তো মেসেজটা আমি যাকে দেব তার চরিত্র অনুযায়ী, তার টেস্ট অনুযায়ী হবে। ঠিক আছে, আমি যখন রেমন্ডস এর অ্যাড করবো, রেমন্ড সুথলেন্থ এর অ্যাড করবো, তখন আমি গ্রামের লোকেদের কথা ভাববো না। আমি কিন্তু তখন একদম পশ মার্কেট, একদম আরবান অডিয়েন্স, পয়সাওয়ালা লোকেদের কথা ভাববো। তো রেমন্ডস এর যখন অ্যাড হয়, তুমি দেখবে যে বড় বাড়ি, ঠিক আছে, বড় গাড়ি, হ্যাঁ, একটা খুব সুন্দর ম্যারেজ সেরিমনি হচ্ছে যেখানে প্রচুর টাকা খরচা হচ্ছে। বা পিসি চন্দ্রের যখন জুয়েলার্স এর অ্যাড হয়, পিসি চন্দ্রের জুয়েলার্স এর অ্যাড গুলো আগে প্রচুর খরচ করে। একটা অ্যাড হয়েছিল যেখানে দেখাচ্ছে রাজস্থানের একটা প্যালেস বিয়ে হচ্ছে, মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত গয়নায় ঢাকা। তো জেনারেলি পিসি চন্দ্র কাদের জন্য? বড় লোকদের জন্য। তো আমি পশ মার্কেট ধরছি। তাদের টেস্ট কি, তারা কি ভাষায় কথা বলছে, তারা কি পছন্দ করছে, তারা কি জামা কাপড় পরছে, তারা কোন এলাকায় ঘুরছে, তারা তারা কি, তাদের কি সারাউন্ডিংস এর মধ্যে থাকে, এইগুলো বিবেচনা করেই কিন্তু আমার বিজ্ঞাপনের মেসেজটা তৈরি হয়। আমার টার্গেট অডিয়েন্স কেমন, আমার টার্গেট অডিয়েন্স কোন, কত টাকা ইনকাম করে, আমার টার্গেট অডিয়েন্সের ক্যারেক্টার কি, আমাদের টার্গেট অডিয়েন্স শহরের না বা গ্রামের, আমার কোথায় থাকে, তার জিওগ্রাফিক্যাল, তোমার ভৌগোলিক, কোন ভৌগোলিক এলাকার তারা বাসিন্দা, এই সব কিছু বিবেচনা করে আমি যখন কোনো জিওর অ্যাড করেছিল, জিও কি করেছিল, জিওর প্রচন্ড নেটওয়ার্ক ভালো, সেজন্য তারা কি করেছিল, লে লাদাখ, এই সমস্ত রিমোট এরিয়া যেখানে নেটওয়ার্ক, হিলের জেনারেলি দেখবে তোমার নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম। তো নেটওয়ার্কে যখন অ্যাড হয়, খুব ভালো নেটওয়ার্ক, তখন দেখবে যে হিল এরিয়া দেখাবে, লাদাখ, লে লাদাখ, নানা রকম রিমোট হিমালয়ান রেঞ্জ, যেখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে পাওয়া যাচ্ছে। তো এই যে আমার টার্গেট, মানে আমার মেসেজটা কি, তো মেসেজটা আমি কাদের জন্য দিচ্ছি, তো যাদের জন্য দিচ্ছি সেই তাদেরকে আমাকে এক্সিকিউট করতে হবে, তাদের পছন্দ, তাদের চাহিদা, তারা কি, তারা তারা কেমন, তারা কি ভাষায় কথা বলে। আমি যদি বলি যে উচ্চ ফলনশীল ডালের বিজ্ঞাপন আমি দেবো, উচ্চ ফলনশীল ডালের বীজের বিজ্ঞাপন দেবো, তো আমাকে ভাষাটা কিন্তু গ্রামের ভাষা ইউজ করতে হবে। গ্রামে যারা কৃষি কাজ করে, কৃষকরা যে ভাষায় কথা বলে, আমাকে সেই ভাষাটা ইউজ করতে হবে। আমি কিন্তু সেখানে কোনো কলেজ, আরবান সোসাইটির কোনো ইংলিশ মিডিয়াম কলেজের ছেলেমেয়েরা যে ভাষায় কথা বলে সেই ভাষা ইউজ করতে পারবো না। তো আমাকে মেসেজটা আমার টার্গেট অডিয়েন্স অনুযায়ী করতে হবে। ঠিক আছে, এবং এই সমস্ত আমার মার্কেটের আমি ইনফরমেশন নিলাম, আমি কত খরচ করতে পারবো সেটা আমি একটা চার্ট করে নিলাম, ছক করে নিলাম, আমি এত টাকা খরচা করতে পারবো, আমি আমার মার্কেটটা অ্যানালাইসিস করে নিলাম কারা আমার টার্গেট অডিয়েন্স, তারপর আমি ঠিক করে নিলাম আমার মার্কেটে আমার বিজ্ঞাপনের মেসেজটা কি হবে। এই সব অনুযায়ী, এই সমস্ত সবগুলো অনুযায়ী কোন মিডিয়াটা ঠিকঠাক হবে, কোন মিডিয়াটা ঠিকঠাক হবে, যেটা আমি বললাম শৌচালয় নির্মাণ, তার জন্য নিশ্চয়ই আমি ওই তোমার অনলাইন মিডিয়া বেছে নেব না, তার জন্য নিশ্চয়ই আমি আজকে আইপিএল এর স্টার স্পোর্টস বেছে নেব না। ঠিক আছে, তার জন্য কি বেছে নেব না, যেটা গ্রামবাসীরা দেখে, এমন প্রোগ্রাম যেটা গ্রামের লোকেরা দেখবে বা গ্রামের লোকেরা সেটাকে অ্যাক্সেস করতে পারবে। কোনটা, টেলিভিশনটা তারা অ্যাক্সেস করতে পারে,
টেলিভিশনে কোন চ্যানেলটা তারা অ্যাক্সেস করতে পারছে, কোন চ্যানেলটা তারা দেখছে গ্রামের। তো এই সবগুলো মিলিয়ে আমাকে দেখতে হবে যে কোন মিডিয়াটা ঠিকঠাক লাগছে, আমার প্রোডাক্ট, আমার টার্গেট অডিয়েন্স, আমার মার্কেট, আমার বিজ্ঞাপনের মেসেজ, কি মেসেজ, এই সব মিলিয়ে কোন মিডিয়াটা ফ্রুটফুল হচ্ছে। এমন নয় যে একটাই মিডিয়া ঠিকঠাক হবে, একাধিক মিডিয়া হতে পারে। ঠিক আছে, আমি চাইলে একটা নিউজ পেপার, একটা টেলিভিশন, মানে একটা টেলিভিশন অ্যাড, রেডিও অ্যাড করতেই পারি। তোমরা একই জিনিসটা দেখবে প্রচুর জায়গায় বিজ্ঞাপন, ঠিক আছে, কিন্তু সব জায়গায় থাকে না। পিসি চন্দ্রের বিজ্ঞাপন তুমি নিশ্চয়ই প্রতিদিন বর্তমানে আমার মনে হয় না তুমি দেখতে পারবে, বা একটা লোকাল হিন্দি পেপারে তুমি দেখতে পারবে। পিসি চন্দ্রের বিজ্ঞাপন তুমি সেখানে দেখতে পারবে না। বা তুমি হাসনাবাদ, বসিরহাট, বনগাঁ ওইসব দিকে যাও, সেখানেও তুমি দেখতে পারবে না। তুমি কোথায় দেখতে পারবে? পশ কলকাতায় দেখতে পারবে, বড় বড় ভিআইপি রোডে দেখতে পারবে। ঠিক আছে, তো এই সব জায়গায় দেখতে পারবে। তো এই সমস্তগুলো চিন্তা ভাবনা করে আমার কোন মিডিয়াটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেই মিডিয়াটাকেই আমি বাছবো। এবার আমাকে দেখতে হবে যেই মিডিয়াটা আমি বাছলাম তার মাধ্যমে আমি কতজন লোকের কাছে হিট করতে পারছি, ঠিক কতজন টার্গেট, কত পার্সেন্টেজের কাছে আমি পৌঁছতে পারছি। এবার এক একটা মিডিয়ার এক এক রকম, রেডিওতে এক এক রকম রেঞ্জ, টেলিভিশনে এক এক রকম রেঞ্জ। এইভাবে আমাকে মিডিয়া প্ল্যানিং করতে হয়। এবার কিছু এলিমেন্ট আছে, কম্পোনেন্টস বলতে পারি আমি। কম্পোনেন্টস গুলো কি? কম্পোনেন্টসটাও দেখতে হবে যে আমাকে বিবেচনা করতে হবে যে মিডিয়াটা আমি বেছেছি তার স্পিড কত। স্পিড কত বলতে যে কত তাড়াতাড়ি সে তার মেসেজটা আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছে। যেমন ধরো আমি তোমার কোনো একটা প্রোডাক্ট ইউজ করছো, ধরো অনলাইন শপিং, তো তোমরা দেখবে ফোনে নোটিফিকেশনস আছে, ঠিক আছে। তো আমার প্রোডাক্ট হচ্ছে চূড়ান্ত আরবান এবং নেটিজেনদের জন্য, যারা সবসময় নেট অ্যাক্সেস করে। আমরা স্মার্টফোন ইউজ করছি, সবসময় নেটে আর 24 ঘন্টা আমাদের নেট খোলা থাকে। তো আমরা কি নেটিজেন, তো এদের কাছে কোনটা ফ্রুটফুল হয়? আমাদের কাছে কিন্তু ভাই, আমি টিভিতে যত না সময় কাটাই, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি টিভিতে যত না সময় কাটাই, আমি নেটে তার থেকে বেশি সময় কাটাই। তো আমার কাছে অনলাইন মিডিয়াটা, আমি যদি টার্গেট অডিয়েন্স হই কোনো বিজ্ঞাপন দাতার, তাহলে আমার কাছে অনলাইনটাই বেস্ট হবে। আমাকে কি করবে? আমাকে মেল পাঠাবে, আমাকে নোটিফিকেশনস পাঠাবে, আমাকে এসএমএস পাঠাবে, আমাকে এই পাঠাবে। তো স্পিড, আমার টার্গেট অডিয়েন্সের কাছে আমি কত তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ঠিক আছে, যদি গ্রামীণ অডিয়েন্স হয় তাহলে সেক্ষেত্রে আমি টেলিভিশনে একটা কোনো চ্যানেল বেছে নিল, ঠিক আছে। রেডিও, রেডিও এখন রেডিও অত হয়, ঠিক আছে। গ্রামীণ অডিয়েন্সের কাছে মোটামুটি এখন যদি তুমি ভারতবর্ষে গ্রাম বিবেচনা করতে চাও, তাহলে তুমি দেখবে যে ওই তোমার কি বলবো, টেলিভিশনটাই অ্যাক্সেসেবল তাদের কাছে। আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। খরচ কত? আমি যে এক একটা বিজ্ঞাপন, এক একটা মিডিয়ার জন্য এক রকম খরচ। তো আমি যে বিজ্ঞাপন দেব, সেই বিজ্ঞাপনটা কত খরচ আমি করতে পারবো সেই অনুযায়ী আমার মিডিয়াটা হবে। আমি যত বেশি খরচ করতে পারবো তত বেশি আমি বিজ্ঞাপনটাকে আমি টেলিভিশনে অ্যাড করলাম, রেডিও অ্যাড করলাম, আমি আমার প্রচুর খরচ করছি। প্রচুর খরচ করে আমি প্রচুর বড় বড় জায়গায় বিজ্ঞাপন, বড় সমস্ত মিডিয়াগুলোকে অ্যাক্সেস করতে পারলাম। আবার কেউ অত খরচ করতে পারে না, তারা হয়তো শুধু অনলাইন অ্যাড দিল। মানে এটা ডিপেন্ড করে, ঠিক আছে, কত খরচ করতে পারছি তার উপর ডিপেন্ড করে আমি কতটা মিডিয়া, কোন মিডিয়া আমি অ্যাক্সেস, কোন মিডিয়াতে আমি অ্যাড করতে পারবো। ডিস্টেন্স, অনেক সময় কি হয়, তোমার টার্গেট অডিয়েন্স এত দূরে থাকে যে তাদেরকে রিচ করা খুব ডিফিকাল্ট হয়, নেটওয়ার্ক প্রবলেম, সেখানে কেবলের প্রবলেম।
তুমি যদি একটা হিল এরিয়াতে যাও সেখানে দেখবে নেটওয়ার্ক নেই, সেখানে ম্যাক্সিমাম জায়গায় ডিটিএইচ টেলিভিশন সব চ্যানেল ভালো করে দেখাও যায় না। হ্যাঁ, খুব প্রবলেম হয় ওখানে নেটওয়ার্কের বা তোমার টেলিভিশনের ক্ষেত্রে, সমস্ত মিডিয়ার ক্ষেত্রে। তো ডিস্টেন্সটা একটা খুব ম্যাটার করে যে আমার টার্গেট অডিয়েন্স কত দূরে আছে। তারা যদি হিল এরিয়ায় থাকে তাহলে তাদের জন্য সেরকম ভাবে মিডিয়া প্ল্যানিং করতে হবে, তারা যদি আরবান এরিয়ায় থাকে তাদের জন্য একরকম মিডিয়া প্ল্যানিং করতে হবে। আর হচ্ছে মিডিয়া অ্যাকসেপ্টেন্স। ভাই আমার টার্গেট অডিয়েন্স কোন মিডিয়াটা দেখছে, সবার আগে বিবেচনা হচ্ছে এটা, যে আমি যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি, যে মাধ্যমে দিচ্ছি, গণমাধ্যমে দিচ্ছি, সেটা সেই গণমাধ্যমটা আমার টার্গেট অডিয়েন্স দেখছে কিনা, মিডিয়া সেই মিডিয়াটাকে অ্যাকসেপ্ট করছে কিনা। তো এই কতগুলো কম্পোনেন্টস আমাকে বিচার করতে হবে। এছাড়া আমি আগে যে কথাগুলো বললাম, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মিডিয়ার যে মেসেজটা সেটা কি হবে তার উপর ডিপেন্ড করছে। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু একটা ঠিকঠাক ভাবে আমি আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য মিডিয়াটাকে প্ল্যান করতে পারবো, যে আমি কোন মিডিয়া সিলেক্ট করতে পারবো, মিডিয়া সিলেকশন বা মিডিয়া প্ল্যানিং। তো আমি এই নোটসটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে, তাহলে এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এবার তোমাদের রোল নাম্বারসগুলো একটু লিখে দাও, পরপর চ্যাট বক্সে লিখে দাও। আর তোমরা বুঝতে পেরেছো তো হোয়াট ইজ মিডিয়া প্ল্যানিং? একটু শর্টে বোঝালাম আমি। রোল নাম্বারগুলো দিয়ে দাও। আর সবাই তো দাওনি। এনিওয়ে যারা দাওনি তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দিও করে। ওকে আমি অফ করছি। আমি যদি সোমবার ক্লাস নিই তো আমি সকালবেলা ইনফর্ম করে দেবো। আমি যবে ক্লাস নেবো, আমি এমনি তো রুটিন অনুযায়ী তো আমি ক্লাস নেবো, এক্সট্রা ক্লাস নিয়ে আমি সকালবেলা ইনফর্ম করে দেবো। ঠিক আছে।